আমন্ত্রণ জানাচ্ছি আর কাবিল নিবেদিত দেশ সন্ধ্যায়। আপনাদের সাথে আছি আমি সুরভি তরণী এবং আজকে আমরা কথা বলবো নতুন সরকারের অর্থনৈতিক চ্যালেঞ্জ এই বিষয়টি নিয়ে। এবং আলোচনার জন্য আজকে আমরা স্টুডিওতে পেয়েছি, আমার ডানে আছেন আবুল কাশেম, সাবেক ডেপুটি গভর্নর বাংলাদেশ ব্যাংক, এবং সাথে আছেন ডক্টর মোহাম্মদ জালাল উদ্দিন, ব্যাংকিং ও রাজস্ব বিষয়ক বিশ্লেষক, সেই সাথে উনি নবনির্বাচিত সংসদ সদস্য। আপনাকে অনেক অনেক অভিনন্দন। জি, আমরা চলে যেতে চাই আলোচনায়। আমি শুরু করি ডক্টর মোহাম্মদ জালালউদ্দিন, আপনার কাছ থেকে আলোচনাটা শুরু করি। নতুন সরকার দায়িত্ব নিতে যাচ্ছে আর মাত্র কয়েকদিন পরই, এবং দেখতে পাচ্ছি যে আমাদের অর্থনৈতিক অবস্থার যেই চিত্র গত 1.5 বছর বা গত কয়েক বছরে খুব একটা ভালো না। যেরকম বিনিয়োগ স্থবির হয়ে পড়েছে, বেকারত্ব বৃদ্ধি পেয়েছে, প্রবৃদ্ধি হ্রাস পেয়েছে, বৈদেশিক বাণিজ্যে টানা পড়ে না, এরকম নানা ইত্যাদি অনেক ইস্যু রয়েছে। আসলে সরকারের জন্য এই প্রবলেমগুলো কিভাবে মোকাবিলা করবে, কিভাবে এটা নিয়ে রোড ম্যাপ তৈরি করবে সরকার? ধন্যবাদ দেশ টিভি সকল কলাকৌশলকে এবং সম্মানিত দর্শকবৃন্দ যারা সরাসরি এখন দেখছেন কিংবা পরে দেখবেন বা শুনবেন, সকলকে আমার আন্তরিক সালাম ও ধন্যবাদ জানিয়ে আপনার গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর দিচ্ছি। নিঃসন্দেহে দেশ অর্থনীতি একটা বিধ্বস্ত অর্থনীতি। শুধু অর্থনীতি না, দেশের প্রতিটি স্তম্ভই বিধ্বস্ত। সেই অবস্থায় দেশকে এখন নতুনভাবে নতুন সরকার আসলে নিশ্চয়ই একটা চ্যালেঞ্জের সম্মুখীন পড়বে, এতে কোনো সন্দেহ নেই। তবে আমরা বিশ্বাস করি আমাদের যিনি নেতা জনাব তারেক রহমান, উনি একজন সৎ যোগ্য নেতৃত্ব দিয়ে উনি বলতে গেলে রাস্তা থেকে উনি রাষ্ট্রপ্রধান হচ্ছেন, এবং ওনার অভিজ্ঞতার আলোকে আমরা যারা আছি ওনার নেতৃত্বে সারা বাংলাদেশের সকলকে নিয়ে, সব শ্রেণীভেদ নিয়ে, যাদের জ্ঞান গরিমা অভিজ্ঞতা আছে তাদের নিয়ে এই দেশটাকে এগিয়ে নিয়ে যেতে হবে, এটাই আমরা বিশ্বাস করি। এবং আমরা ভোটের সময় জনগণকে সেই নিশ্চয়তা দিয়েছি, কথা দিয়েছি, দেশকে আমরা এগিয়ে নিয়ে যাব। অর্থনৈতিক বিষয়ে যে বিষয়গুলি অ্যাকচুয়ালি চলে আসে, একটা দেশের অর্থনীতির দুইটা সেক্টর, ইনকামের দুইটা সেক্টর, সেটা হলো আমরা ইন্টারনাল রিসোর্স বা ইন্টারনাল রেভিনিউ একটা সিস্টেম বা ডিপার্টমেন্ট বলি, আরেকটা হলো ইআরডি, এক্সটার্নাল রেভিনিউ সিস্টেম। আমাদের ইন্টারনাল রেভিনিউ সিস্টেমে পরে যেমন ডাইরেক্ট কিছু ইনকাম হয়, ট্যাক্স থেকে আসে, ডিভিডেন্ড থেকে আসে, আর ইনডাইরেক্ট ইনকাম বলতে ভ্যাট, এক্সাইজ ট্যাক্স, কাস্টমস ডিউটিস থেকে আসে, এবং নন ট্যাক্স কিছু আসে যেমন লাইসেন্স ফি, পারমিট, ফাইন, পেনাল্টি এবং গ্র্যান্ট। ফান্ড আসে বিভিন্ন বন্ধু দেশ থেকে আসে, এবং আরেকটা ফান্ড যেটা এক্সটার্নাল রিসোর্স ডিভিশন বলি বা এক্সটার্নাল রেভিনিউ ডিপার্টমেন্ট বলে অনেকে। সেখানে যেমন আমাদের ডোনার এজেন্সি আছে, ওয়ার্ল্ড ব্যাংক আছে, IMF আছে। বিশেষ করে বাংলাদেশের প্রেক্ষাপটে কোনো প্রজেক্ট করতে গেলে অনেক দাতা সংস্থা আছে, অনেক ইনভেস্টর আছে যারা ইনভেস্ট করতে চায়। কারণ বাংলাদেশ এমন একটা দেশ, একটা উর্বর একটা দেশ, যেখানে ইনভেস্ট করলে রিটার্ন পাওয়া খুব সহজ। জি, ডক্টর জালালউদ্দিন, একটু আপনাকে ইন্টারাপ্ট করি আমি, যে আমাদের যেরকম পররাষ্ট্র নীতি নিয়ে অনেক ধরনের সমস্যা রয়েছে, এই পররাষ্ট্র নীতির বিষয়ে আসলে সরকার কি খুব সহসাই উতরে যেতে পারবেন বলে মনে করেন আপনি? আসলে পররাষ্ট্রনীতি আর অর্থনীতি দুইটা এক জিনিস না, তারপরেও তো হচ্ছে প্রভাব ফেলে। পররাষ্ট্রনীতির বিষয়ে আমি যদিও স্পেনের কনসাল জেনারেল ছিলাম দীর্ঘদিন, আমি ওই বিষয়টাকে আমি উত্তর নাই দেই। এই বিষয়ে যারা পররাষ্ট্রনীতি চর্চা করেন তাদের কাছে জেনে নিন। আমি আমার অর্থনীতি নিয়ে আপনাকে প্রশ্নের উত্তর দিতে চাই। আমরা আবারও আসবো আপনার কাছে। আবুল কাশেম, আর আজকের যেই কথা, এটা কিন্তু আমার ব্যক্তিগত, এটা আমার দলেরও না, আমার সরকারের পক্ষেও না। আমি আমার ব্যক্তিগত মতামতকে আমি আজকে আপনাদের সামনে উপস্থাপন করব। জি, আমরা আপনার কথা আরো শুনবো। তবে এই পর্যায়ে আবুল কাশেম, আপনার কাছে জানতে চাই যে আসলে ব্যাংকিং খাতের অবস্থা খুব একটা ভালো না। সরকারের জন্য আসলে
এই চ্যালেঞ্জটা সরকার কিভাবে মোকাবেলা করতে পারে? আপনাকে ধন্যবাদ। আপনি যে কথাটা বললেন, ব্যাংকিং খাতের অবস্থা খুব একটা ভালো না, এই যে আপনার মধ্যে উপলব্ধিটা, এটা একটা নেগেটিভ দিক, খুব একটা ভালো না। দেখুন, একটা ইন্টারিম গভর্নমেন্ট এখন চলছে, তারাও বিদায় নিবে 1-2 দিনের মধ্যে। তার আগে একটা সরকার ছিল, আর আগের সরকার যেসব অপকর্ম করে গেছেন, এই ইন্টারিম গভর্নমেন্ট 1.5 বছরে খুব একটা রিপেয়ার করতে পারেনি। ইমিডিয়েটলি যে সমস্যাটা ব্যাংকিং রয়েছে, যেহেতু আমি বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর ছিলাম, সেভাবে বলি। আপনি জানেন যে কয়েকটা ব্যাংক একসাথে মার্জ করা হয়েছে, নতুন নাম হয়েছে কি সম্মিলিত ইসলামী ব্যাংক। এছাড়াও কিন্তু আরও কতকগুলি নন ব্যাংক ফিনান্সিয়াল ইনস্টিটিউশনস, লিজিং কোম্পানি মেইনলি, তাদেরকে মানে কি বলুন বন্ধ করে দেওয়া হয়েছে, সোজা বাংলায় বলতে গেলে। তো ওই নন ব্যাংক ফিনান্সিয়াল ইনস্টিটিউশনগুলির যারা ডিপোজিটার ছিল, যারা ওখানে টাকা রাখতো, তাদের কি হবে? আগের অর্থ উপদেষ্টা বলেছিলেন যে যারা ইন্ডিভিজুয়াল ডিপোজিটার, তাদের ডিপোজিটটা পুরো মাত্রায় ফেরত দেওয়া হবে। সেই আঙ্গিকে বাংলাদেশ ব্যাংক হিসাব করেছিল যে এই পরিমাণ টাকা লাগবে, এবং রোববার দিন, আজকে তো একটা রবিবার, তার আগে রবিবার বা বৃহস্পতিবার বাংলাদেশ ব্যাংক হিসাব করে অর্থ মন্ত্রণালয়ে পাঠিয়েছে। অর্থ মন্ত্রণালয়ে শুনেছি যে অর্থ সচিব এই টাকাটা দেওয়ার পক্ষপাতী, কিন্তু তার নিচে যারা আছেন তারা বলেছেন যে বৃহস্পতিবার ইলেকশন, এত তাড়াতাড়ি দেওয়া সম্ভব হবে। কিন্তু একটা জিনিস দেখুন, যে লোকটা তার কষ্টের অর্জন, কষ্টের আয় একটা লিজিং কোম্পানি জমা রেখেছে, উনি আজকে হতাশ হচ্ছেন যে টাকা পাবেন কি পাবেন না। এটা একটা ইমিডিয়েট চ্যালেঞ্জ বাংলাদেশ ব্যাংকের সামনে এবং বাংলাদেশ সরকারের সামনে, অর্থ মন্ত্রণালয়ের সামনে। এছাড়া আরও তো আছেই, যে আপনি বলেন যে ব্যাংকিং খাত খবরটা খুব ভালো না। প্রথমত হলো সম্মিলিত ইসলামী ব্যাংক, এই যে 9টা ব্যাংকে বাংলাদেশ ব্যাংক এক করলো, বাংলাদেশ সরকার এক করলো, এক এক দিন এক এক রকম কথা শোনা যাচ্ছে। গভর্নর সাহেব সকালে বলেন এই কথা, বিকালে বলেন আরেক কথা, তারপরে অনেক ধরনের অনেক কথা। প্রথমে উনি বলেছিলেন যে 2 বছর পর্যন্ত এই ব্যাংকগুলি কাউকে কর্মচ্যুত করা হবে না। আচ্ছা, আবার পরে বললেন যে তাদের প্রত্যেকের বেতন 20% কমিয়ে দেওয়া হবে। আচ্ছা, একটা ব্যাংক কীভাবে চলবে না চলবে, গভর্নর সাহেবের তো এটা বলা উচিত না যে 2 বছর পর্যন্ত কাউকে ছাঁটাই করবে না। নিশ্চয়ই এগুলি কোনো না কোনো কারণে ইনএফিসিয়েন্ট, করাপ্ট হয়ে পড়েছিল, এই জন্য কিছু লোককে ছাঁটাই করা আবশ্যক। আরেকটা দিক আছে, আপনি একটা লোককে ছাঁটাই করবেন, সে 5 বছর 10 বছর চাকরি করেছে আপনার এখানে, সে লোকটা যখন বাড়িতে কর্মহীন হয়ে ফেরত যাবেন, তখন তার সংসার অবস্থাটা কী হবে? সোশ্যাল ইমব্যালেন্স ক্রিয়েট করবে। এবং এই যে আমরা যে আন্দোলনটা দেখলাম ছাত্র যুব জনতার চাকরি আন্দোলনটা প্রথমে শুরু হয়েছিল চাকরি নিয়ে, যে মেধা, কোটা ইত্যাদি ইত্যাদি, অর্থাৎ এমপ্লয়মেন্ট বিষয়। এখন যদি আপনাকে আবার ঠিক একই কাজ করেন, এই যে 9টা ব্যাংকের বা 5টা ব্যাংকের লোকজনকে বিদায় করে দিবেন, বেতন কমিয়ে দেবেন, ঠিক একই জিনিস সব। আপনারা জানেন আদমজি জুট মিল বন্ধ করা হয়েছিল কেয়ারটেকার গভর্নমেন্টের সব। আদমজি জুট মিল আপনি বন্ধ করেন, ইনএফিসিয়েন্ট, চুরি চামারি হচ্ছে বহুত। কিন্তু আদমজি জুট মিলে চাকরি করতে একজন লোক, এবং গত 1.5 বছরে কিন্তু প্রায় হচ্ছে পোশাক কারখানা 400-র মতো পোশাক কারখানা বন্ধ হয়ে গিয়েছে। পোশাক কারখানা যেগুলো বন্ধ হয়ে গেছে, এই লোকগুলো তো বাড়িতে ফিরে গেছে, সে কি করবে? এটা সামাজিক অনাচার সৃষ্টি করবেন, চুরি চামারি করবে, অর্থাৎ যেগুলি সমাজে সিদ্ধ না, সেই সব আজে বাজে কাজ করতে শুরু করবেন। এই জন্যই এই সরকারের সামনে প্রথম চ্যালেঞ্জ ছিল অর্থনৈতিক পুনর্গঠন, ব্যাংক আর্থিক খাতে আস্থা ফিরিয়ে নিয়ে আসা, এবং এই যে লোকগুলি বেকার হয়ে গেছে, আপনি বলেন যে পোশাক কারখানার লোকগুলিকে চাকরি ফিরিয়ে দেওয়া, এবং তাদের যেখানে যে সমস্যা আছেন সবগুলি দূর করা এই সরকারের সামনে প্রথম বড় চ্যালেঞ্জ। ধন্যবাদ, পরিষ্কার আপনার বক্তব্য। এই পর্যায়ে ডক্টর মোহাম্মদ জালালউদ্দিন, আপনার কাছে জানতে চাই, এই যে স্যার বললেন যে আসলে ছাঁটাই হবে না 2 বছরের মধ্যে, ওয়ারাজ আরেকদিকে বিএনপি বলছে যে হচ্ছে কর্মসংস্থানের সৃষ্টি করা হবে, তারপরে হচ্ছে ফ্যামিলি ও কৃষি কার্ড তারা বিতরণ করবে, এবং সামাজিক সুরক্ষায় তারা সহায়তা দেবে, এবং দ্রব্যমূল্য তারা স্বস্তিদায়ক পর্যায়ে নিয়ে আসবে। আসলে কিভাবে এটা ব্যালেন্স করা হবে? অ্যাকচুয়ালি 5টা বা 6টা ব্যাংকে যখন একত্র করা হবে, তখন হবে একটা ব্যাংক, কিন্তু কর্মচারী কিন্তু রয়ে গেল 5টা ব্যাংকের। 5টা ব্যাংক চালাতে যেই সমস্ত কর্মচারী প্রয়োজন, আর একটা ব্যাংক চালাতে সেই কর্মচারী প্রয়োজন না। সুতরাং এখানে ছাঁটাইটা কিন্তু স্বাভাবিক। সরকার একবার বলছে ছাঁটাই করবে না, আবার বলে ছাঁটাই করে ফেলবে। আমার ব্যক্তিগত মত, আমি যেটা বলতে চাচ্ছি, এই যে 5টা ব্যাংকে একত্রীভূত করান,
এইটা আমার দৃষ্টিতে আমার কাছে খুব পজিটিভ মনে হয় না। কারণ গ্রামে একটা কথা আছে, মানুষ যেখানে আছাড় খায় সেখানে দাঁড়ায়। তো এই ব্যাঙ্কগুলি ইন্ডিভিজুয়াল ব্যাংকের একটা প্রোফাইল আছে, তাদের লেনা দেনা পাওনা দেনা অনেক কিছু রয়ে গেছে। ইন্ডিভিজুয়ালভাবেই আমার মনে হয় এটা খুব সহজকে দাঁড় করানো যেত। এবং যে প্রণোদনা বা যেইভাবেই এই সরকার ভাবছে 5টা ব্যাংকের একত্রিত করে, আমি দেখছি এটা সমাজের ভিতরে এবং যারা অ্যাকাউন্ট হোল্ডার তাদের মাঝে একটা নৈরাজ্য সৃষ্টির একটা উদ্বেগ। এই অ্যাকাউন্ট, আমি আমার গ্রামের একটা কথা বলি, একটা লোক সে দীর্ঘ 14 বছর বিদেশে চাকরি করছে মিডল ইস্টে। তার ভিতরে এই একটা ব্যাংকেই তার টাকা আছে 62 লক্ষ টাকা। দেশে ফেরার পরে সে ব্যাংকে গেছে, যাওয়ার বলে যে 5,000 টাকার বেশি ওটা দিবে না। সেই লোক তো মানে কি বলবো, আত্মহত্যা মানে হার্ট অ্যাটাক করার মতো তার অবস্থা, স্বাভাবিক। এবং সে দৌড়ে আসলো, বলল যে আমার কাছে আসলো যে আমরা তো বেঙ্গলিতে আপনার একটা পদচারণ আছে, আমার একটু হেল্প করেন। তা আমি তার কথা বা তার ওয়াইফের দেখলাম কান্না ভাব। তারপরে আমি অ্যাকচুয়ালি, যদিও এটা আবার ডিউটির পর্যায়ে পড়ে না, কোনো পর্যায়ে পড়ে না, মানবিক কারণে আমার পড়শি, সেই কারণে আমি বাংলাদেশ ব্যাংকে গেলাম। বাংলাদেশ পাঠালো আমাকে একটা ওই যে এটা অমুক ব্যাংকে যান, আমি নাম বলছি না, হ্যাঁ, যে ব্যাংকে তার অ্যাকাউন্ট, সেই ব্যাংকে গেলাম। যিনি এমডি দায়িত্বে আছেন উনি বাংলাদেশ ব্যাংকের একজন ইডি দায়িত্বপ্রাপ্ত, মানে ওখানে দায়িত্বপ্রাপ্ত একজন প্রশাসক, আমার অত্যন্ত পরিচিত মানুষ। আমি গুছিয়ে গেছে মানে চেষ্টা করলাম বলতে যে এখন তাকে যদি অ্যাটলিস্ট $1,10,000 টাকা দেওয়া না হয়, তাহলে এই ফ্যামিলিটার ভিতরে ভাঙন, এবং এমনও হতে পারে এই লোকটা আত্মহত্যা করতে পারে। উনি আমাকে বললেন যে কোনো অবস্থাতেই আমি 5,000 টাকার বেশি দিতে পারবো না, আপনি যেহেতু আসছেন হয়তো বা 1,000-2,000 টাকা দিতে পারবো। দেখেন এই যে এখন দেশের এই যে অবস্থাটা, এই ব্যাংকগুলি কিন্তু যত দুর্বল ছিল, এতে কোনো সন্দেহ নাই। কিন্তু যখন বলা হয় যে একটা ব্যাংক দুর্বল সরকারিভাবে বলা হয়, তখন কি হয়, ব্যাংকটা আরও দুর্বল হয়ে পড়ে। ব্যাংকের যারা অ্যাকাউন্ট হোল্ডার এরা তখন আরও আস্থা হারায় ফেলে। এতদিন শুনছে পত্রপত্রিকার টিভির মাধ্যমে, যখন শুনলো যে আমার এই ব্যাংকটা হ্যাঁ একেবারে দুর্বল, এটা এখন অবস্থা ত্রায় কাহিন অবস্থা হয়ে গেছে, তখন কি অ্যাকাউন্ট হোল্ডার কি হয়ে যায়, তারা দিশাহারা হয়ে যায়, তখন তারা টাকা উঠানোর জন্য পাগল হয়ে যায়, যেটা বাস্তবে করছে। এবং টাকা উঠাইয়া ওই ব্যাংকগুলিকে আরো বেশি নাজুক অবস্থায় নিয়ে গেছে। আমি আপনার এই ঘটনার সূত্র ধরেই আবুল কাশেম আপনার কাছে জানতে চাই, এই যে ব্যাংকগুলো এই ধরনের সিদ্ধান্ত যে জানিয়ে দেয় তাদের গ্রাহককে যে এখন 5,000 টাকার বেশি দেওয়া যাবে না বা আপনার সর্বোচ্চ এত টাকা নিতে পারবেন, এটা আসলে কোন অবস্থায় কেন করে? আসলে এটা তারা করতে চেয়েছিল, উদ্দেশ্য ছিল এই, যাতে মানুষের একটা প্রচন্ড ভিড় না হয়, অথবা যে পরিমাণ তার টাকা তাদের ভল্টে আছে এটা দিয়ে যেন আজকের দিনটা কোনো রকম চালানো যায়। তো তারা কোনো মতেই ভাবতে পারে নাই যে পরের দিন কেমনে চালাবে, তারপরের দিন কেমনে চালাবে, তারপরের দিন কেমনে চালাবে। এটা তো একটা গ্রাহকদের ঝামেলা। একটা যে কর্মচারীদের আপনি বেতন, যারা বেতন পেত কর্মকর্তা, তারাও কিন্তু পুরা বেতন পেত না। তৃতীয়ত আপনার ইউটিলিটি বিল, আপনি যদি বিদ্যুৎ বিল 1 মাস 2 মাস বাকি রাখেন কেটে দিবে, ব্যাংক অচল হয়ে যাবে। আচ্ছা, তারপর আছে ব্যাংকের যে বিলিংটা যদি আপনার নিজস্ব বিলিং না থাকে, ভাড়া করা থাকে, তো বাড়িওয়ালা আপনাকে কতদিন বিনা ভাড়ায় সহ্য করবে? এই যে অর্থাৎ তার মানে ব্যাংকেরও কিছু সীমাবদ্ধতা রয়েছে এবং সীমাবদ্ধতার জায়গা থেকে এই কথাগুলো বলা হয়। আমরা আবারও ফিরবো আপনাদের কাছে, তবে একটি বিরতি নিয়ে ফিরে আসছি। দর্শক দেখছেন আর কাবেল নিবেদিত দেশ সন্ধ্যা। দেখছেন আর কাবেল নিবেদিত দেশ সন্ধ্যা, এবং আজকে আমাদের সাথে আলোচনার জন্য উপস্থিত আছেন আবুল কাশেম, সাবেক ডেপুটি গভর্নর বাংলাদেশ ব্যাংক, এবং ডক্টর মোহাম্মদ জালাল উদ্দিন,
নবনির্বাচিত সংসদ সদস্য এবং ব্যাংকিং ও রাজস্ব বিষয়ক বিশ্লেষক। আমি এ পর্যায়ে আবুল কাশেম আপনাকে দিয়ে আলোচনা শুরু করতে চাই। আমরা কথা বলছিলাম আসলে ব্যাংক খাত নিয়ে, এবার একটু বিনিয়োগ নিয়ে কথা বলতে চাই যে বিনিয়োগ বান্ধব পরিবেশ নিশ্চিত করার জন্য সরকারকে আসলে কি কি পদক্ষেপ নিতে হবে? দেখুন, বিনিয়োগ তো দেশি বিনিয়োগ আছে, বাইরের বিনিয়োগ আছে। তো আমরা মেইনলি বাইরের বিনিয়োগটার কথাই বেশি করে ভাবি, সরকার বলেন। তো সেটার জন্য একটা গণতান্ত্রিক সরকার দরকার। আগে যে গভর্নমেন্টটা ছিল বা দু একদিনের মধ্যে যারা বিদায় হবে, ইন্টারিম গভর্নমেন্ট, তারা কিন্তু এখানে খুব সফল হয়েছে বলে বলা যায় না। কারণ বিদেশি যারা আসবে এইখানে, তারা অনেকেই বলেছে, অন্তত কমপক্ষে আমি দুজন ইনভেস্টরকে জানি, একজন ইউরোপিয়ান, কোন দেশ এটা, ফিনল্যান্ড, আর একজন দুবাই ভিত্তিক। তাদেরকে বলি তোমরা আসো, পর বলি তোমাদের দেশে গভর্নমেন্ট নাই বললে কে বলো? ডক্টর ইউনূস আমাদের প্রধান উপদেষ্টা, সারা পৃথিবী ওনাকে চেনেন। পর বলে যে না, যতক্ষণ পর্যন্ত ডেমোক্রেটিক্যালি একটা পার্লামেন্ট না হবে, ডেমোক্রেটিক্যালি নির্বাচিত একটা গভর্নমেন্ট না হবে, অতক্ষণ পর্যন্ত আমরা ভরসা পাই না। তো তাদের একজন আশা করা যায় যে 20 ফেব্রুয়ারিতে আসবেন, তারা একটা হোটেল করতে চায় বড় মানের, এটা একটা। তো এখানে আমাদের দেশে আইন আছে, আইনের সব ব্যবস্থা আছে, কিন্তু গভর্নমেন্ট না থাকার কারণে, অর্থাৎ রাজনৈতিকভাবে গণতান্ত্রিকভাবে নির্বাচিত গভর্নমেন্ট না থাকার কারণে তারা আসছিল না, আস্থা পাচ্ছিল না, আসছিল না। এটা আস্থা খুব স্বাভাবিক, আসছিল না। তারপর আমাদের যে কি বিডার যিনি কি চেয়ারম্যান বা কি এক্সিকিউটিভ চেয়ারম্যান ছিলেন, উনি দেশে বিদেশে ঘুরেছেন, অনেক কথা বলে এসছেন, কিন্তু খুব সফলতা দেখাতে পারেননি। তো এটা একটা আস্থার ব্যাপার আছে। তার পরবর্তী জিনিসগুলো এই দেশের ভিতরে আইনগত বিষয়াদি, তারা যদি জমি চায়, ট্যাক্স রিলিফ চায় বা ট্যাক্সের একটা হলিডে চায়, ইত্যাদি ইত্যাদি আইনগত এই সবগুলো জিনিস যদি গভর্নমেন্ট ঠিক মতো অ্যাকোমোডেট করতে পারে, নিশ্চয়ই বিনিয়োগ আসবে। ডক্টর জালে একটু আগে বসে বলছিলাম যে ঢাকা থেকে চিরাং যাওয়ার জন্য হাই স্পিড ট্রেন, জি আমরা কথা বলছিলাম এটা নিয়ে। এরকম বিনিয়োগ বহুত আসবে। এবং তারা বলবে কি যে তোমাদের এই প্রজেক্ট আমি করে দিলাম, 10 বছর পর তো টোল আমি নিব, তারপরে তোমাদের পাবলিক প্রাইভেট পার্টনারশিপ যেটাকে বলেন, সারা পৃথিবীতে রয়েছে এবং বাংলাদেশেও দু একটা হয়েছে। এই যে আপনাদের মেয়র হানিফ ফ্লাইওভার উঠলে কিন্তু টাকা দিতে হবে, আবার এলিভেটেড এক্সপ্রেস ওয়েতে উঠলে টাকা দিতে হবে। হ্যাঁ, এটা যদি বিদেশিদেরকে আমরা বলি তোমরা এরকমটা করে দাও, তারা 10 বছর বা 5 বছর টাকা নিবে, তারপর এটা বাংলাদেশ সরকার দিয়ে দিন, আমরা এটাই নিব। ঠিক এভাবে সম্ভব, খুবই সম্ভব। সারা পৃথিবী এগিয়েছে। আমাদের মতো দেশ যাদের অর্থ সম্পদ প্রচুর নাই, তার এইভাবেই এগুলি করে, ইনফ্রাস্ট্রাকচার। একদম পরিষ্কার। আমি এ পর্যায়ে ডক্টর জালাল উদ্দিন আপনার কাছে জানতে চাই, এই যে আমরা বিনিয়োগ নিয়ে কথা বলছি, তারপরে হচ্ছে নির্বাচনী ইশতেহারে যেরকম বলা আছে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ করা হবে, ফ্যামিলি কার্ড, কৃষি কার্ড এগুলো দেওয়া হবে, কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে। আসলে সরকারের এই কাজগুলো করার জন্য তো বিশাল ভান্ডার বা সমৃদ্ধ ভান্ডারের প্রয়োজন, সেটা কি সরকারের আছে কিনা? আপনার এই প্রশ্নের উত্তর দেওয়ার আগে কাশেম ভাইকে যে প্রশ্নটা করেছিলেন, জি আমি তার সাথে একটু যোগ করতে চাই। নিশ্চয়ই। যে ফরেন ইনভেস্টর বা লোকাল ইনভেস্টর, তারা গণতান্ত্রিক সরকার চায়, যেটা উনি বলেছেন। তার পাশাপাশি আমি যোগ করতে চাই, সেখানে আইনের শাসন থাকতে হবে এবং ইনভেস্টমেন্ট করার মতন পরিবেশ থাকতে হবে। যদি টেবিলে টেবিলে দৌড়ানো হয় কাগজ কলমের জন্য, পারমিশনের জন্য, অনুমোদনের জন্য, র মেটেরিয়ালস ইম্পোর্টের জন্য, তাহলে কিন্তু এই দেশে ইনভেস্টর আসবে না। তো সুতরাং আইনের শাসন থাকতে হবে এবং গণতান্ত্রিক সরকার থাকতে হবে, জনগণের সরকার থাকতে হবে এবং প্রতিটা পদক্ষেপে থাকতে হবে অ্যাকাউন্টেবিলিটি, ট্রান্সপারেন্সি অ্যান্ড কমপ্লায়েন্স। এগুলি থাকলে আমাদের দেশ, এর চেয়ে উর্বর দেশ আমি দেখি না পৃথিবীতে। আমি মোর দেন 128টা দেশের মতন দেশ আমি পৃথিবীতে ঘুরেছি। সুতরাং আমি স্পষ্ট বলতে চাচ্ছি যে বাংলাদেশ একটা উর্বরশীল দেশ। এই ইনভেস্টমেন্টের জন্য এর চেয়ে সুন্দর দেশ নাই। এই দেশে যে কোনো ইনভেস্ট করলে, প্রাইভেট হোক আর সরকারি ইনভেস্টমেন্ট হোক, দেশি বিদেশি, এই টাকা খুব দ্রুত রিটার্ন আসবে। যেদিন বললেন যে ঢাকা থেকে যদি চিটাগাং যদি একটা হাই স্পিড ট্রেন প্রজেক্ট করা হয়, হ্যাঁ, এর প্রচুর ইনভেস্টর পাওয়া যাবে। তার কারণ হলো কি, আমাদের এখানে 18 কোটি জনগণ, আর চিটাগাং হলো আমাদের রাজধানী, বাণিজ্যিক রাজধানী, আমাদের মেইন কি বলা হয় একটা এক্সপোর্ট ইম্পোর্টের সেন্টার হলো যে নদী বন্দর ওই চিটাগাংয়ে। তো সুতরাং যে লোক আসা যাওয়া করে এখানে, এই প্রজেক্ট করলে সর্বোচ্চ 3 বছরের ভিতরেই ফরেনাররা তাদের লাভটা মানে ইনভেস্টমেন্টে নিয়ে যেতে পারবে। যদি তাদেরকে 10 বছর বা 8 বছর জন্য দেওয়া হয়,
বাকি 5 বছর তারা লাভ নিয়ে গেল, লাভ নিয়ে পুরো প্রজেক্টটা আমাদের হাতে হ্যান্ডওভার করে দিয়ে গেল বাংলাদেশ সরকারের কাছে। ঠিক এই ধরনের প্রজেক্ট এই দেশে আসার জন্য বহুত ইনভেস্টর আছে। যেহেতু আমি স্পেনের কনসুল জেনারেল ছিলাম 13টি বছর, আমি বিদেশি বহুত ইনভেস্টরকে চিনি, হ্যাঁ, যারা ডোনার এজেন্টকে চিনি, যারা এই দেশে ইনভেস্ট করতে চায়। যদি এই দেশে থাকে জনগণের সরকার, যদি থাকে আইনের শাসন, যদি থাকে পদে পদে অ্যাকাউন্টেবিলিটি, ট্রান্সপারেন্সি অ্যান্ড কমপ্লায়েন্স। আমাদের দেশে কোনো কমপ্লায়েন্স নাই। আমাদের দেশে দেখুন বেঙ্গলিতে কাগজে কলমে কমপ্লায়েন্স আছে। কমপ্লায়েন্স তো ইজ বিগ থিং, ভেরি ইম্পর্ট্যান্ট। একটা জিনিসের সফলতার জন্য কমপ্লায়েন্সটা আপনি ঠিক মতন করতেছেন কিনা। আমার খাতা আমি পরীক্ষা দিয়ে আমি যদি আমার খাতা দেখি, এটা কি হবে? শুধু কমপ্লায়েন্স করে একটা থার্ড পার্টি। হ্যাঁ, এইগুলি থাকলে আমাদের দেশে ইনভেস্টর কোনো অভাব হবে না, কোনো প্রজেক্টের অভাব হবে না, উন্নয়নের কোনো ঘাটতি হবে না। এখন আসি আপনার মূল প্রশ্নে। এই যে আপনি বলতেছেন সমৃদ্ধ ভান্ডার দরকার সরকারের, ফান্ড দরকার, সেটা কি ফান্ড সরকারের কোথায়, আছে যে কিনা? এই যে ফ্যামিলি কার্ড দিবে, ফান্ড কোথায়? আসলে কি জানেন, একটা মানুষের যদি আগ্রহ থাকে এবং দূরদর্শিতা থাকে, আমার জীবনে বহু লোক দেখছি আমার গ্রামের, তারা জমি বেচছে, লাখ লাখ টাকা ঢাকা শহরে আনছে ব্যবসা করার জন্য, ব্যবসা করতে পারেনি। কিন্তু অনেক লোক লঞ্চে বসে আসছে, লঞ্চের ভাড়াও দিয়ে আসতে পারে নাই, কোটি কোটি টাকা আর্ন করেছে। তারা চুরিও করে নাই, ডাকাতিও করে নাই। একটা মানুষের, যে আমাদের নেতা জনাব তারেক রহমান, ওনার বেশ কিছু ব্যতিক্রম গুণ আছে। নাম্বার 1, উনি ধৈর্যশীল, আস্থাশীল, এবং ওনার লক্ষ্য উনি পৌঁছানোর জন্য উনি অধ্যবসা, এবং এই দেশকে, মানুষকে প্রচণ্ড ভালোবাসেন। এই যে ধরেন 1 কোটি জনগণকে যদি আপনি ফ্যামিলি কার্ড দেয়, এদেরকে কি করা হলো? আমি বলি দেশের উন্নয়নের সাথে সংযোগ করা হলো। সুতরাং টাকার কিন্তু অভাব হবে না, যে এই ফ্যামিলি কার্ডের জন্য কোনো টাকার কোনোভাবেই তাদেরকে উন্নয়নের সাথে সংযোগ করা হলো, ব্যবসা বাণিজ্যের সাথে তাদের সম্পৃক্ত করা হলো, এদেরকে কাজে লাগানো হবে। হ্যাঁ, সুতরাং এই যে মানুষ অনেকে বলে এখানে টাকার, আমি বলতে চাই আপনারা দেখবেন কোনো এইসব ক্ষেত্রে কোনো টাকার অভাবই হবে না। শুধুমাত্র দরকার সঠিক পরিকল্পনা। সঠিক পরিকল্পনা প্রয়োজন, মানুষের অধ্যবসা প্রয়োজন, এবং আমাদের প্রতি পদক্ষেপে আমাদের ট্রান্সপারেন্সি, অ্যাকাউন্টেবিলিটি, বিচার বিভাগ, এবং এই দেশের স্থিতিশীল রাজনীতিক অস্থির থাকলে কিন্তু এগুলো হবে না। জি, অসংখ্য ধন্যবাদ। আমরা আবারও ফিরবো, তবে একটি বিরতির পরে। দেখছেন আর কাবেল নিবেদিত দেশ সন্ধ্যা। দেখছেন আর কাবেল নিবেদিত দেশ সন্ধ্যা, এবং এ পর্যায়ে আবুল কাশেম, আপনার কাছেই জানতে চাই যে নতুন সরকারের যতগুলো চ্যালেঞ্জ নিয়ে আমরা আসলে আলোচনা করলাম, এই চ্যালেঞ্জগুলো আসলে মোকাবেলার জন্য এখন টু দি পয়েন্ট শুনতে চাই। কি কি আশু পদক্ষেপ নেওয়া প্রয়োজন এবং তা বাস্তবায়ন করার জন্য আসলে কিভাবে অগ্রসর হওয়া প্রয়োজন? এখন ইমিডিয়েটলি সামনে আসবে রমজান আসছে, তার আগে মূল্য পরিস্থিতি, আমাদের দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে আনা, যেমন ধরেন চিনি, তারপরে বুট, এসব জিনিসের দাম কীরকম থাকবে, বা আমরা যে ফল ফলাদি ইউজ করি ইফতারের সময়। তো আমি জানি না যে সরকার চলে যাচ্ছে, ইন্টারিম গভর্নমেন্ট, তারা এই জন্য কী ব্যবস্থা করে গেছেন, মজুদ কী পরিমাণ রেখে গেছে, চিনি, আটা বা অন্যান্য সামগ্রী যেগুলি আমরা। কিন্তু এই রমজানেই কি সরকার মূল্যস্ফীতি নিয়ন্ত্রণের জন্য পদক্ষেপ নিতে পারবে? কারণ ওই সময় তো তারা ক্ষমতায় নিতে যাচ্ছে। না, আমি সেই কথা বলি না, আমি বলছি যে তারা তো একটা মজুদ রেখে গেছে, যে চিনির এই মজুদ, বা চাউলের এই মজুদ, বা শুকনা ফলের এই মজুদ। এটা তারা কিরকম রেখে গেছে আমি একজাক্টলি জানি না। যদি তারা করে না গিয়ে থাকে, একটা ভুল করেছেন। তারা যে ভেবে থাকে যে 12 তারিখে ইলেকশন, তারপর 4-5-6 দিন থাকবো, গোল্লায় যাক, তাইলে একরকম। আর যদি করে থাকে ওয়েল অ্যান্ড গুড, এটা একটা দিক। একটা হলো সাধারণত দেখা যায় যেগুলি ইম্পোর্ট করবার জন্য এলসি খোলেন, তখন বাংলাদেশ ব্যাংককে বলা হয় যে এলসি মার্জিন কমিয়ে রাখুন। বাংলাদেশ ব্যাংককে বলা হয় অন্যান্য ব্যাংককে এলসি মার্জিন কমিয়ে রাখুন। এখন যদি এটা করেন, তাহলে এলসিএল খুলবেন কবে, মাল আসবে কবে, এটাতে খুব একটা সফল হবে না। আরেকটা জিনিস খুব স্বাভাবিকভাবে আসবে, সেটা বিদ্যুৎ সরবরাহ পরিস্থিতি। আপনি নামাজ পড়তে গেলেন, ভোরবেলা উঠলেন, কি বলেন, সেহরি খাওয়ার জন্য বিদ্যুৎ নাই, ইফতার করতে গেলেন বিদ্যুৎ নাই, তখন একটা চরম খারাপ অবস্থা বিরাজ করবে। গ্যাস একই অবস্থা। তো আমাদের জ্বালানি উপদেষ্টা বলে গেছেন যে এইগুলি সব ম্যানেজমেন্ট করা হয়েছে, এবং
মানে রমজানে যাতে কোনো রকম এসব গ্যাস বিদ্যুতের সমস্যা না, এটা করে গেছে বলে গেছে। জানি না কতদূর করছে, করে গিয়েছে ওয়েল অ্যান্ড গুড, না করে গেলেন সামনের সরকার অনেক গালি শুনতে হবে বিসমিল্লাতে এসে। এটা খুবই ইম্পর্টেন্ট। আর এই যে আমি একটু আগে বলেছিলাম যে লিজিং কোম্পানি, নন ব্যাংক ফিনান্সিয়াল ইনস্টিটিউশন, এই যারা ডিপোজিটার তাদেরকে যদি কিছু দেওয়া যায় তাহলে একটা স্বস্তি পাওয়া যাবে। অন্তত ব্যাংকিং সেক্টরে বাংলাদেশ ব্যাংক বা গভর্নর সাহেব বা যারা এইসব কোম্পানিগুলি বন্ধ করে দিয়েছে তাদের জন্য একটু মানে খুব জি, চ্যালেঞ্জ একেবারে থাকবে। পরিষ্কার। আব্দুল কাসেম, ধন্যবাদ আপনাকে। এই পর্যায়ে ডক্টর জালাল উদ্দিন, আপনার কাছে জানতে চাই যে আমরা আমাদের রাজনীতিতে দেখে আসছি যে হচ্ছে পুরনো কাসুন্দি ঘেটে যাওয়ার একটা ব্যাপার থাকে 6 মাস ধরে, 1 বছর ধরে, 1.5 বছর ধরে। এবার সেই ধরনের কোনো সম্ভাবনা দেখছেন কিনা আপনি? আর যেটা বলছিলাম যে চ্যালেঞ্জগুলো মোকাবেলার জন্য কি কি আশু পদক্ষেপ গ্রহণ করা প্রয়োজন এবং তা বাস্তবায়নে কিভাবে অগ্রসর হওয়া প্রয়োজন? আপনার বোধহয় সময় নাই বললেই চলে, তো আমি সংক্ষেপে বলতে চাই নিশ্চয়ই। যে অ্যাকচুয়ালি আমাদের এই পরিস্থিতি থেকে উত্তরিত হলে আমাদের একটা সুষ্ঠু পরিকল্পনা দরকার, যেটা আমার নেতার আছেন। উনি বাংলার মাটিতে পা দিয়েই বলছেন আমি একটা বড় পরিকল্পনা নিয়ে আসছি। সেই পরিকল্পনা বাস্তবায়ন করতে যেটা প্রয়োজন একটা রাজনৈতিক স্থিতিশীলতা। রাজনৈতিক অস্থিরতা থাকলে কিন্তু সম্ভব হবে না। দেশে প্রয়োজন আইনের শাসন, জবাবদিহিতামূলক প্রতিটা ক্ষেত্রে, প্রতিটা কর্মে, এবং আমাদের ইনভেস্টমেন্টগুলি হইতে হবে প্রফিটেবল এবং উৎপাদনমুখী। তাহলে বেকারত্ব ঘুষাবে এবং আমরা প্রফিট লাভ করতে পারবো প্রতিটা পদক্ষেপে। আমাদের যে ফরেন কারেন্সি আর্নিং সোর্সগুলি আছে, এক্সপোর্ট ইম্পোর্ট, সেগুলিকে সমন্বয় করে নীতি অ্যাকচুয়ালি দাঁড় করাইতে হবে। এবং ফরেন কারেন্সি আরেকভাবে যেটা আসে আমাদের দেশে বড় একটা অঙ্ক, সেটা হলো রেমিটেন্স যোদ্ধাদের মাধ্যমে। এই রেমিটেন্স যোদ্ধাদেরকে সুন্দরভাবে ওদেরকে ওই যে 2.5% 3% প্রণোদনা দিয়ে কিন্তু অ্যাকচুয়ালি দেশে টাকা আনা যাবে না। আমি বারবার বিভিন্ন টকশোতে বলেছি, রেমিটেন্স যদি বৈধভাবে আনতে হয়, রেমিটেন্স যোদ্ধাদেরকে সম্মান করতে হবে। এদেরকে ঢাকা এয়ারপোর্টে যখন আসবে তখন তাদেরকে সুন্দরভাবে ব্যবহার করতে হবে। তাদেরকে আর ক্ষতি করা, বিভিন্ন হয়রানি করা যাবে না। তাদের পরিবার পরিজনকে নিরাপত্তা দিতে হবে, তাদের ছেলে মেয়েদেরকে নিরাপত্তা দিতে হবে। তাহলে কিন্তু তাদেরকে সামাজিক মর্যাদা 2.5%, 3%, 5% প্রণোদনা না দিয়ে সামাজিক প্রণোদনা দেন, সামাজিকভাবে মর্যাদা দেন, তাহলে দেশের ফরেন কারেন্সি বাড়বে। আমরা যখন এই কাসেম সাহেব সহ আমরা এই টকশো করি রেমিটেন্স যোদ্ধাদের নিয়ে, আসে 5ই আগস্টের আগে, তখন ছিল $1.8 বিলিয়ন প্রতি মাসে আসতো। আমরা এই একাধিক টকশোগুলি সিরিজ অফ টকশো করেছি এবং ইন্টার্ন গভর্নমেন্টও সুন্দর সুন্দর কথা বলেছেন, কিন্তু কিছুই করেন নেই। হ্যাঁ, এর কারণে এখন কিন্তু ফরেন রেমিটেন্স আমাদের আসছে $3.5 বিলিয়ন। যদি আগামী দিনে সরকার, বিএনপি সরকার নিশ্চয়ই এই ক্ষেত্রগুলিকে সুন্দরভাবে পরিচর্যা করবেন, যা প্রয়োজন তা করবেন, এবং আমাদের ফরেন কারেন্সি এবং কাজের কোনো বেকারত্ব থাকবে না, উৎপাদনমুখী এ দেশ হবে, ইন্ডাস্ট্রি হবে, এটা এসএমই হোক, মাইক্রো ইনভেস্টমেন্ট হোক আর ম্যাক্রো ইনভেস্টমেন্ট হোক, সবগুলি হবে অ্যাকচুয়ালি উৎপাদনমুখী। এবং অসংখ্য ধন্যবাদ আপনাকে ডক্টর মোহাম্মদ জালাল উদ্দিন এবং আবুল কাসেম আমাদেরকে সময় দেওয়ার জন্য আজকে। দর্শক, আর কাবিল নিবেদিত দেশ সন্ধ্যায় ছিল এই আজকের আয়োজন। ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য।